হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল তোমাদের শুরু করছি আজকে নতুন একটি মডেল কোশ্চেন পেপার, মডেল নাম্বার 15। এর আগে প্রিভিয়াস মডেল 1 থেকে 14 মডেল কোশ্চেনের অ্যান্সার শিট বা সলভ পেপার আপলোড করা হয়েছে। যারা এখনও ভিডিও দেখোনি তাদের বলবো প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিও দেখে নিতে, এবং যারা আমার ভিডিওতে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একবার শেয়ার করে দিও। দেখো আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর কি বলেছে। 1 নম্বর প্রশ্ন, স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মিলনকরণ ঘটিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্তম্ভ 1 বলছে 16 গ্রাম CH4। 2 নম্বর কি দিয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর কি আছে, 1 গ্রাম H2 গ্যাস। 3 নম্বরে কি আছে, 3 নম্বর আছে 1 মোল N2। আর 4 নম্বর কি আছে, 0.05 মোল SO2। এটা হচ্ছে 0.5 মোল আসবে, নাহলে মিলবে না উত্তরে। দেখো এবার ডান স্তম্ভে দেওয়া আছে কি, স্তম্ভ 2তে 28 গ্রাম ওজন, 60.2 × 10⁻22 সংখ্যক ইলেকট্রন, 32 গ্রাম ওজন এবং STPতে আয়তন 11.2 লিটার। তো আমাদের যে 1 মোল N2 এর ওজন 28 গ্রাম হয়, তো এটা এর সাথে আসবে উত্তর, মানে 3 নম্বরের সাথে আসবে অপশান এ। 3-এর সাথে অপশান এ, 3-এর সাথে এ। দেখো একটাই আছে 3-এর সাথে এ, কোন কোশ্চেন আছে, অপশান এতে দেওয়া আছে 3-এর সাথে 1। 3-এর সাথে 1 আছে, 3-এর সাথে এ, মানে রোমানের 3-এর সাথে ওদিকের 1-এর সাথে মিল আছে। আর এদিকে 1-এর সাথে কে আসবে, যে 16 গ্রাম মিথেন, এর সাথে আসবে কোনটা, না অপশান বি, অর্থাৎ 60.2 × 10⁻, কত সংখ্যক, 22 সংখ্যক ইলেকট্রন। তারপরে 2 নম্বরের আছে এর ওজন, এর আয়তন কত হয় 11.2 লিটার STPতে, এবং এর ক্ষেত্রে এর ওজন কত আছে 32 গ্রাম। যেহেতু STP ওজন 64 গ্রাম, তাই হাফ মোলের ওজন হয় 32 গ্রাম। তাই উত্তর আসলে আমাদের কত, উত্তর আসলে অপশান এ। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের দহনে 72 গ্রাম জল এবং 3.08 গ্রাম CO2 উৎপন্ন হয়, হাইড্রোকার্বনটির স্থূল সংকেত নির্ণয় করো। বলছে একটি হাইড্রোকার্বনের দহনে কী কী উৎপন্ন হয়েছে, না হাইড্রোকার্বনের দহনে উৎপন্ন হয়েছে 72 গ্রাম জল এবং 0.72 গ্রাম জল এবং 3.08 গ্রাম CO2 উৎপন্ন হয়েছে, হাইড্রোকার্বনটির স্থূল সংকেত নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি কি হাইড্রোকার্বনে কী আছে, কার্বন, তাই তো। কার্বন আর কত, কার্বন হচ্ছে 44, কার্বন মানে কী রূপে হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তাই কার্বন ডাইঅক্সাইড ভর কত 44 গ্রাম। তো 44 গ্রাম CO2তে সি আছে, কতটুকু সি থাকে, 40 গ্রাম। CO2 মানে CO2 কত হয়, এটা 12 যোগ 16 গুণ 2 সমান কত 44 হয়, তো এটা। তো 44 গ্রাম CO2তে সি কতটুকু আছে, সি আছে 12 গ্রাম। এখানে আমাদের একে কত, 12/44 ইন্টু কততে বের করতে হবে, না 3.08 গ্রামে বের করতে হবে। তো কত হয় 12 ইন্টু 3.08/44। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে আমাদের কত আসবে, এখান থেকে ক্যালকুলেশন করো তোমরা, তোমাদের উত্তর আসবে 0.84 গ্রাম। অর্থাৎ যে পরিমাণ আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল, সেই কার্বন ডাইঅক্সাইডের কার্বনের পরিমাণ পেয়েছি কত, 0.84 গ্রাম। যে কার্বনটা এসেছে কোথা থেকে, সেই হাইড্রোকার্বন থেকে এসেছে, কিন্তু কার্বন শুধুমাত্র হাইড্রোকার্বন থেকে এসেছে। একইভাবে আমরা এইচের ক্ষেত্রে আমরা কী করে ক্যালকুলেশন করতে পারবো, এইচে হচ্ছে জল উৎপন্ন হচ্ছে, 18 গ্রাম জলে এইচ থাকে কতটুকু, 2 গ্রাম। 18 গ্রাম জলে এইচ থাকে কতটুকু, 2 গ্রাম। তাই জল উৎপন্ন হয়েছে কতটুকু, 0.72 তাই 0.72 গ্রামে জলে এইচ থাকে কতটুকু, 2 ইন্টু 0.72/18 কাটার গেলে কত হবে, এটা 0. কত, 0.04। উত্তর আসবে 0.08, উত্তর কত 0.08 গ্রাম। তবে আমাদের কার্বনের পরিমাণ রয়েছে 0.84, আর 0.8 হচ্ছে হাইড্রোজেনের। তবে যে হাইড্রোকার্বন ছিল, সেই হাইড্রোকার্বনটির, অর্থাৎ হাইড্রোকার্বনটিতে COH এর অনুপাত
অনুপাত কত আসবে? সি এর কত ছিল? সি হচ্ছে 0.84 ছিল, কিন্তু কার্বনের এটা তো টোটাল ওজন, কার্বনটা 12 ভাগ 0.08/1, এদের আণবিক পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। আমাদের ভর দিয়ে ভাগ করতে এটা 0.07, তাহলে কত 0.07:0.08, এটা আসবে 7:8। অর্থাৎ আমাদের হাইড্রোকার্বনের সি এবং এইচ এর অনুপাত কত পেলাম? 7:8। হাইড্রোকার্বনের C7H8, এটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের সংকেত, প্রবল সংকেত হচ্ছে এটা। নেক্সট দেখো একটু ভালো করে দেখে নাও, কার্বন হাইড্রোজেন কী বলছে? 44 গ্রামে 12 গ্রাম কার্বন জানি আমরা, যেহেতু 3.08 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল, তো সেখানে কার্বনের পরিমাণ আমরা বের করে নিলাম। একইভাবে 0.72 গ্রামে জলের ভিতরে এইচের পরিমাণ বের করে নিলাম। যেহেতু কার্বন এবং হাইড্রোজেন দুটো এসছে কোথা থেকে? শুধুমাত্র হাইড্রোকার্বন থেকে। হাইড্রোকার্বন থেকে কার্বন এবং হাইড্রোজেন এসেছে, তাই কার্বন হাইড্রোজেন পরিমাণ কতটুকু পেলাম? অনুপাত পেলাম 7:8, অর্থাৎ সংকেত 7:8। নেক্সট কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 কী বলেছে? যে 750 ml 0.5 মোলার HCl এবং 250 ml 250 ml 2 মোলার HCl মিশ্রিত করে দ্রবণের মোলারিটি কত হবে? দেখো এটাও সে আগের চ্যাপ্টারের মতো ভিমিক্সের কোশ্চেন, মানে দুটো সলিউশনকে মিক্সার করা হয়েছে, দিয়ে তার মোলারিটি জানতে দিয়েছে। কিন্তু আগের কোশ্চেনে ছিল অ্যাসিড বেস, দুটো আলাদা আলাদা ছিল, এবার দুটোই অ্যাসিডের। দুটোই অ্যাসিডের যখন মিক্সচার করা হবে, তখন আমরা যদি আমরা ধরি মিশ্রিত দ্রবণের মোলারিটি এম ধরে নিই, যদি আমরা মোলারিটি যদি আমরা ধরে নিই কত? এম। এবং তবে এম থেকে সূত্র কী আসবে আমাদের? সূত্র আসবে এম ইন্টু ভিটি ইন্টু ভি টোটাল, মানে ভলিউম টোটাল ইজ ইকুয়াল টু M1 V1 যোগ M2 V2, এই যে সূত্র। তো এম সমান কী আসবে এখান থেকে? এম সমান আসবে M1 V1 যোগ M2 V2 বাই ভিটি। তো এখানে M1 এর মান কত আছে? M1 এর মান আছে 0.5 ইন্টু কত 750 ml আছে এটা, আর ওটা আছে কত এটা 2 মোলার আছে কত ml? 250 ml বাই ভিটি কত আছে 750 যোগ 250 সমান কত আসলে এটা? এগুলো যোগ করে ভাগ করলে আমাদের উত্তরে কত আসবে? না 375 যোগ 500 বাই 1000, উত্তর কত? 0.875 মোলার। এটা হচ্ছে অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলেছে ড্যাশ কোয়ান্টাম সংখ্যার সঙ্গে শর্ডিঞ্জারের তরঙ্গের সম্পর্কিত নয়। যে কোন ধরনের কোয়ান্টাম সংখ্যার সাথে শর্ডিঞ্জারের তরঙ্গ তত্ত্বের সমীকরণ প্রযোজ্য নয়? হচ্ছে অপশন সি, ঘূর্ণন। কারণ আমরা জানি শর্ডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশন ছিল সেখান থেকে সমাধান করলে এল এম এবং এম এর মান ওখান থেকে আমরা পাই। এন হচ্ছে কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, আর এম হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই তিনটের মান জানতে পারি, কিন্তু ঘূর্ণনের মান জানতে পারি না। নেক্সট কোশ্চেন নম্বর 5। 5 নম্বর কোশ্চেনে কী বলেছে? এইচ পরমাণুর একটি ইলেকট্রন নবম উত্তেজিত স্তর থেকে শক্তি নির্গমনে কয়টি ব্র্যাকেট সিরিজের লাইন পাওয়া যাবে? কয়টি কোন সিরিজে পাওয়া যাবে বলছে? ব্র্যাকেট। দেখো কত নম্বর কোশ্চেন ছিল? কোশ্চেন নম্বর 5 বলেছিল এইচ পরমাণুর একটি ইলেকট্রনের নবম উত্তেজিত স্তর থেকে, অর্থাৎ N2 সমান কত আছে? 9। N2 সমান 9 থেকে কোথায় এসছে? না কোথায় এসছে বলেনি, বলছে ব্র্যাকেট সিরিজের লাইন। তাই ব্র্যাকেটের ক্ষেত্রে N1 সমান কত হয়? 4 হয়। ব্র্যাকেটে কত হয়? N1 সমান 4 আর N2 সমান 9 দেওয়া আছে। তো এখান থেকে লাইন সংখ্যা কত পাবো আমরা? সমান N2 বিয়োগ N1 ইন্টু N2 বিয়োগ N1 যোগ 1 বাই 2। এটা হচ্ছে লাইনের বের করার নিয়ম, মানে সূত্র। কোনো সিরিজের লাইন কতগুলো? N2 মান কত আছে? 9 বিয়োগ 4, 9 বিয়োগ 4 যোগ 1 বাই 3। তা 9 বিয়োগ 4 করলে কত হবে? 9 থেকে বিয়োগ করলে 4 বিয়োগ করলে 5 ইন্টু 9 থেকে 5 আর 1 6 বাই 3, কাটলে হচ্ছে 2 সমান কত? নিচে 2 ছিল, কাটলে হচ্ছে 3, 3 5 15। তাই 15টা লাইন দেখো অপশানে নেই 15টি লাইন, তাই হয় এখানে ওই 5-এর জায়গায় 15 হবে, আর নয়তো এখানে ব্র্যাকেট সিরিজ চেঞ্জ করতে হবে। তো যদি ব্র্যাকেট সিরিজ হয় উত্তর হবে 15, এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 6 বলেছি কি দেখো,
কোশ্চেন নাম্বার 6 কি বলছে, মনে করি মানুষের চোখের অভ্যন্তরে একটি বস্তু দেখতে কত 10⁻⁻17 জুল আলোক শক্তির প্রয়োজন হয়। এই ন্যূনতম পরিমাণ শক্তি উৎপন্ন করতে কতগুলি সবুজ আলোর, যার মান দেওয়া আছে ল্যামডা সমান 550 ন্যানোমিটার এর ফোটন প্রয়োজন হবে। বলছে মনে করি এই মানুষের চোখে, আমাদের চোখের অভ্যন্তরে কোনো একটি বস্তুকে দেখতে কতটুকু শক্তি প্রয়োজন বলেছে, আলোক শক্তি ই সমান বলেছে কত 10⁻⁻17 জুল, ই সমান -17 জুল আলোক শক্তির প্রয়োজন বলে দিয়েছে। দিয়ে কি জানতে চাইছে এখানে আমাদের বলেছে যে ন্যূনতম পরিমাণ আলোক শক্তি কতগুলি সবুজ আলোর, এবার সবুজ আলোর ল্যামডা সমান কত দেওয়া আছে না 550 ন্যানোমিটার দেওয়া আছে ল্যামডার মান কার ক্ষেত্রে, সবুজ আলোর ক্ষেত্রে। এর কয়েকটি ফোটন জানতে হবে, অর্থাৎ এন সমান কত বের করতে হবে। তো আমাদের এখানে আইনস্টাইনের যে সমীকরণ আছে বা যে প্ল্যাঙ্কের সমীকরণ এবং আইনস্টাইনের সমীকরণ মেলানোর পরে গিয়েছিল আমাদের ই সমান এইচ নিউ, এখান থেকে আসবে ই সমান এন এইচ সি বাই ল্যামডা। সি মানে হচ্ছে কি আলোর বেগ, এন হচ্ছে ফোটনের সংখ্যা, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর ই হচ্ছে শক্তি। তো কী বললাম, ই সমান শক্তি, এন সমান কি ফোটন কণার সংখ্যা, এইচ সমান কি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক, সি সমান কি আলোর বেগ, এবং ল্যামডা সমান তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে আমাদের বের করতে হবে কি এন সমান, তো এন সমান আমরা কী পাবো এখান থেকে ই ল্যামডা বাই এইচ সি। তো ই এর মান কত আছে 10⁻⁻17, দেখো এগুলো কী আছে এসআই ইউনিটে সবগুলো বসাতে হবে, এসআই ইউনিট মানে জুলে, তো এটা জুল বসালাম ইন্টু ল্যামডার মান কত আছে 550 ন্যানোমিটার। তো 550 ন্যানোমিটারকে 550 এনএম থেকে যদি আমরা মিটার নিয়ে যাই কত হবে 550 গুণ 10⁻⁻9 মিটার, এবার গুণ 10⁻⁻9 মিটার, তো এটা কত গুণ 10⁻⁹ উপরে এসআই হলো, নিচে এইচের মান এসআই কত 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু সি এর মান কত হবে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এবার সবগুলো এসআই বসানো হয়ে গেছে। এবার এদের যদি তোমরা ক্যালকুলেশন করো কম্পিউটারে কী বসিয়ে, ক্যালকুলেটার বসে, সরি কম্পিউটার নয় ক্যালকুলেটার বসে যদি ক্যালকুলেশন করা হয় এর মান কত আসবে, এর মান আসবে 27.668, তো অ্যাপ্রক্সিমেট 28, তারপরে কত 28 উত্তর। তাই অপশন কোনটা আসলো, অপশন নাম্বার ডি হলো অ্যান্সার। দেখুন আবার ভালো করে এটা কার কার মান বসালাম, কিছু নেই, জাস্ট মানগুলো বসালে হয়ে গেল, সমীকরণটা দেখে নিয়ে তো নিজেরা একবার ট্রাই করে দেখবে, হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। নেক্সট কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কী বলেছে 7 কোশ্চেনে, সম ত্বরণযুক্ত একটি আলফা কণা ও একটি প্রোটনকে একই বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল করা হলে ধ্রুবকগুলির তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত হবে। তো একই যদি আমরা বিভব প্রভেদের মধ্য দিয়ে সঞ্চারণশীল, বিভব প্রভেদের মধ্যে সঞ্চারণশীল কণার তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণকে তরঙ্গ দৈর্ঘ্য প্ল্যাঙ্কের ধ্রুবকটি যে তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছিল সেখান থেকে একটু চেঞ্জ হয়ে আসে কি ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2m³ যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে কণার ভর, কিউ হচ্ছে কণার আধান, আর ভি হচ্ছে যে বিভব প্রভেদের মধ্য দিয়ে এটাকে পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে। তো এখান থেকে আমাদের বের করতে হবে কি, আমাদের এখানে জানতে হবে ল্যামডা আলফা, প্রথম হচ্ছে ল্যামডা আলফা দেওয়া আছে, দেখো আলফা কণা বলে, তাই ল্যামডা আলফা সমান কত হবে h/√2m আলফা, অর্থাৎ আলফার ভর ইন্টু কিউ আলফা, মানে আলফার ভর ইন্টু ভি। যেহেতু আমাদের এমসিকিউ তাই অত বেশি লিখছি না, জাস্ট বুঝে নাও তবে হবে। তা ল্যামডা পি সমান কত হবে যেহেতু আমাদের কোশ্চেন কি এমসিকিউ বেস, তো সেজন্য আমাদের যেহেতু বড় কোশ্চেন লিখতে হবে না, তাই টোটালস আমি বলছি না, জাস্ট জিনিসগুলো বলে দিচ্ছি কোনটা কি তোমরা বুঝে নিও। তো h/√পি কত হবে 2, এখানে দেখো এম আছে মানে প্রোটনের ভর কী হবে এমপি ইন্টু প্রোটনের আধান কত কিউপি লিখতে পারি আমরা ইন্টু ভি, যেহেতু একই বিভবে ভিকে আমরা চেঞ্জ করিনি। এখান থেকে আমরা কী লিখতে পারি না, লিখতে পারি ল্যামডা পি বাই ল্যামডা আলফা বাই ল্যামডা পি লিখতে পারি এখান থেকে, ল্যামডা আলফা বাই ল্যামডা পি ইজ ইকুয়াল টু কত আসবে, আসবে আমাদের h/√2m আলফা কিউ আলফা ভি বাই
এইচ বাই রুট ওভার 2m/p qp ইন্টু ভি। এবার এখান থেকে আমরা কি করতে পারি না, এখান থেকে যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম অনুসারে আমরা উল্টা লিখে আসবে, রুট ওভারের মধ্যে পুরোটা আসবে 2mp qp ভি বাই 2m আলফা কিউ আলফা ভি। তো ভি ভি ক্যান্সেল আউট হলো, 2 ক্যান্সেল আউট হলো। এবার এমপি আর এমভি, এমপি মানে প্রোটনের ভর, এমপি মানে কি প্রোটনের ভর। প্রোটনের ভর যদি 1 একক আমরা ধরি, একক যদি প্রোটনের ভর আমরা একক দিয়ে ইন্ডিকেট করি, তবে এম আলফা অর্থাৎ হিলিয়াম বা আলফা কণার ভর কত হবে? আলফা কণার ভর হবে 4 একক। বুঝলো কি বলতে চাইলাম? যদি প্রোটনের ভর 1 হয়, আলফা হয় 4 একক, কারণ আলফা হয় প্রোটনের 4 গুণ ভারী। একইভাবে আমরা কিউপি, কিউপি মানে কত? প্রোটনের আধান। প্রোটনের আধান কত হয়? যদি আমরা +1 চার্জ ধরে নিই প্রোটনের আধান, তো আলফা কণার আধান হবে কত? +2 হবে। আলফা কণার আধান কত হয়? +2। তো এখান থেকে মানগুলো পুট করে দিই, রুট ওভার এখানে কত 1 ইন্টু 1 ইন্টু ভি মানে কিছু নেই, বাই কত নিচে 4 গুণ 2, এই তো 4 গুণ 2। তো এখান থেকে আসবে রুট ওভার 1 বাই, এটা বেরোলো কত 2√2। তো আসলো কতটুকু? আমার এখান থেকে আসলো যে 1/2√2। এটা হচ্ছে আনসার। তো দেখুন একবার ভালো করে এটা কী আসলো, তার মধ্যে আমরা সমতরণযুক্ত একটি আলফা কণা ও একটি প্রোটনকে একই বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল করা হয়েছে। কী করা হয়েছে? একই বিভবের মধ্য দিয়ে গতিশীল করা হয়েছে। তবে কী বলছে? আমরা বিভব প্রভেদের মধ্য দিয়ে সঞ্চালনশীল কণার তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ কী হয়? ডিব্রগলি সমীকরণ একটু চেঞ্জ হয়ে কী হয়? ল্যামডা ইকুয়াল টু h/2m/qv, যেখানে h সমান প্ল্যাঙ্কের ধ্রুবক, m সমান কি কণার ভর, q সমান কণার আধান, আর ভি সমান হচ্ছে বিভব প্রভেদ। এখান থেকে আমরা কী বের করলাম? আমরা এখান থেকে ল্যামডা আলফা এবং ল্যামডা পি লিখে নিলাম পরপর। এখান থেকে বাই করে অনুবাদ করে আমাদের কাটাকাটি ক্যালকুলেশন করার পর আমাদের এখানে দুটো জিনিস কনসিডার করতে হলো। এমপি মানে প্রোটনের ভরকে 1 একক ধরলে আমরা আলফা কণার ভর 4 গুণ পাবো, 4 একক। আর এর যদি আমরা আধানকে 1 একক ধরি, আলফা কণার আধান হয় তার দ্বিগুণ অর্থাৎ 2 একক। দিয়ে আমাদের উত্তর হলো 1/2√2। উত্তরকে আসলো 1/2√2। এখান থেকে ক্যালকুলেশন করলে এটা হলো আমাদের উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো ভালো করে। কোশ্চেন নম্বর 8 বলেছে কি যে 3px কক্ষকের আর্য পর্ব, আর 3px কক্ষকের আর্য পর্ব মানে হচ্ছে অ্যাঙ্গুলার নোড, রেডিয়াল নোড। আর এবার রেডিয়াল নোডের সংখ্যা আমরা কি জানি? n-l-1 হচ্ছে রেডিয়াল নোডের সূত্র। তারপরে বলেছি কি জিনিস? কৌণিক পর্ব মানে অ্যাঙ্গুলার নোডের সূত্র হচ্ছে কি এল। আর কি জানতে চেয়েছি এখানে আমাদের? না পর্বতলটি কি? নোডের তল, নোডাল প্লেন। তো এখান থেকে আমরা দেখো n-l-1 করলে কত হবে? 3 হচ্ছে, n এর ভ্যালু 3, p এর ভ্যালু 1 বিয়োগ 1 সমান 1 পেলাম, এল সমান 1 পেলাম। তো 1,1 এবং এর নোডাল প্লেন হবে কত? YZ। নোডাল প্লেন হবে YZ। তো উত্তর আসলে কত? 1,1 YZ। এটা কোথায় আছে উত্তর? 1,1 YZ, অপশান এ। এগুলো 8 নম্বর। নেক্সট কোশ্চেন নম্বর 9। এবারে বিবৃতি, দুটো বিবৃতি আছে। বিবৃতি 1-এ বলেছে একটি পরমাণুর 2টি ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান সমান। তো একটি পরমাণুর 2টি ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে? হতে পারে না। হতে পারলে আমাদের পাউলির অপবর্জন নীতি যে বলেছিল, কি যে একটি পরমাণু যে কোনো 2টি ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। আর 2 নম্বর বিবৃতি বলেছে একটি পরমাণু 2টি ইলেকট্রন একই কক্ষে এবং একই কক্ষে অবস্থিত থাকতে পারে যাদের ঘূর্ণন একই দিকে হয়। এটাও পসিবল নয়, ঘূর্ণন তাদের বিপরীত দিকে হতে হবে। তাই উত্তর কি আসলে দুটোই মিথ্যা, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর কত? 10। 10 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ভালো করে একটু। 10 নম্বর কোশ্চেনে বলেছে যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এর ইলেকট্রন আসক্তি যথাক্রমে কোনটা হবে? তাই কার্বন, সিলিকন এবং জার্মেনিয়ামের ইলেকট্রন আসক্তির মান কত হবে? না কার্বনের ইলেকট্রন শক্তি সব থেকে বেশি,
তারপরে সিলিকন, তারপরে হবে কার জার্মেনিয়াম। কার্বন, সিলিকন, জার্মেনিয়ামের ইলেকট্রন শক্তি মান কত? কার্বনের সব থেকে বেশি, তারপরে সিলিকনের, তারপরে জার্মেনিয়ামের। এইরকম। নেক্সট কত নম্বর? 11 নম্বর। নিম্নোক্ত ড্যাশ যুগ্মটিতে উপস্থিত ধাতুগুলির ধাতব ব্যাসার্ধের মান সমান। যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কার ক্ষেত্রে ধাতব ব্যাসার্ধের মান প্রায় সমান হয়? ধাতব ব্যাসার্ধের মান সমান হয় প্রায় সমান অপশান এ, এজি এবং এ ইউ এর ধাতব ব্যাসার্ধের মান প্রায় সমান হয়। নেক্সট কত নম্বর কোশ্চেন? 12 নম্বর কোশ্চেন। নিম্নোক্ত মৌলগুলির সমূহের ধাতব বৈশিষ্ট্যের সঠিক ক্রম কি? নিম্নোক্ত কোনটি মৌলসমূহের ধাতব বৈশিষ্ট্যের সঠিক ক্রম? তো ধাতব বৈশিষ্ট্য কী হয় জানি আমরা, উপর থেকে নিচে নামলে ধাতব বৈশিষ্ট্য মানে মেটালিক ক্যারেক্টার বাড়ে। উপর থেকে নিচে কী হয়? ধাতব বৈশিষ্ট্য বাড়ে, আর এই বাম থেকে ডানে গেলে কমে। তো আমাদের কী বলতে, আর আমরা কী জানি, গ্রুপ 1 মৌলগুলি, গ্রুপ 1-এর মেটালিক ক্যারেক্টার বেশি কার থেকে? গ্রুপ 2 এর থেকে। গ্রুপ 1-এর মেটালিক ক্যারেক্টার কার থেকে বেশি? গ্রুপ 2 এর থেকে। তো 5 নম্বর কোশ্চেন কী বলছে? এসআই, বিই, এমজি, কে। তার মধ্যে কে দেখো, 4টে যে জিনিস দেওয়া আছে তার মধ্যে কে হচ্ছে গ্রুপ 1, কে কত আর কে হচ্ছে গ্রুপ 1। তাই গ্রুপ 1 হওয়ার জন্য কে এর ইলেকট্রন শক্তি সব থেকে বেশি হবে। তাই কে এর ইলেকট্রন শক্তি সব থেকে বেশি হবে। তারপরে কার হবে? তারপরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়ামের মধ্যে কার ইলেকট্রন শক্তি সব থেকে কম? কার হবে? কম হবে সিলিকনের। এটা তো বোঝা যাচ্ছে। তো সিলিকন কি? সিলিকন হচ্ছে ধাতু কল্প। তো সিলিকনের সব থেকে কম, সিলিকন সব থেকে কম কোন অপশান আছে? একটাই অপশান আছে সিলিকনের সব থেকে কম, অপশান নেই। তাই উত্তর অপশান নেই। দেখেছো, প্রত্যেকটা অপশান চেক না করেও তোমাদের নর্মাল যে কন্ডিশনসগুলো চেক করলেই পাওয়া যায়। মানে সিলিকনের ধাতব ধর্ম সব থেকে কম এবং পটাশিয়ামের ধাতব সব থেকে বেশি। এই দুটোতে অপশান এ আসছে একটাই, অর্থাৎ এমজি বি উত্তর। নেক্সট 13 নম্বর প্রশ্ন। নেক্সট কত নম্বর কোশ্চেন? 13। 13 নম্বর কোশ্চেন বলেছে কি, কোন পরিবর্তনটিতে সবথেকে বেশি শক্তির প্রয়োজন? যে কোন পরিবর্তনে, অর্থাৎ এম মাইনাস থেকে এম হতে, এম প্লাস থেকে এম টু প্লাস হতে, এম থেকে এম প্লাস হতে, না এম টু প্লাস থেকে এম থ্রি প্লাস হতে, কোনটির ক্ষেত্রে সবথেকে বেশি শক্তির প্রয়োজন? আমরা জানি জেনারেলি এম থেকে যখন কি হয়, এম প্লাস তৈরি হয়, অর্থাৎ এটাকে বলে ফার্স্ট আই 1। তারপর এখান থেকে যখন I2 হয়, অর্থাৎ তৈরি হয় কি এম টু প্লাস। আর এম I3 যখন হয়, I3 যখন তৈরি হয় এম থ্রি প্লাস। হয় কত? I এর মান I1 এর মান থেকে I2 এর মান বেশি হয়, আর I3 এর মান I2 এর থেকে অনেক বেশি হয়। সব থেকে বেশি মান হয় I3 এর মান সব থেকে বেশি হয়। এটা হচ্ছে উত্তর। তাই I3 কোন অপশান আছে? অপশান ডিতে আছে I3, অর্থাৎ M2 প্লাস থেকে M3 প্লাস। এটা I3 অ্যাকচুয়ালি, মানে থার্ড আয়নাইজেশন এনার্জিটি। নেক্সট কোশ্চেন নম্বর 14। 14 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, সর্বনিম্ন ধাতব কোণ বিশিষ্ট যৌগটি কোনটি? সর্বনিম্ন সব থেকে কম ধাতব, সব থেকে কম বন্ধন কোণ কার রয়েছে? এর মধ্যে সব থেকে কম বন্ধন কোণ রয়েছে কার? PH3 যৌগের সব থেকে কম বন্ধন কোণ রয়েছে। কারণ কি, তোমরা ভেসপার দিয়ে যখন ভালো করে পড়বে ওখানে দেখবে যে পি এর যখন চলে আসবে তখন কি হয়, পি যখন আসবে, পি এর ভ্যাকেন্ট ডি অপকক্ষ থাকার জন্য এটি পি কী করতে পারে? দ্বিবন্ধন প্রকৃতির বন্ধন তৈরি করতে পারবে। তাই কি করবে, এটি বন্ধন দৈর্ঘ্য সব, এই বন্ধন কোণ সব থেকে কমে যাবে। সব থেকে কম বলেছে তো। ঠিক আছে। নেক্সট কত নম্বর? 15। নেক্সট কোশ্চেন নম্বর 15। দেখো কি বলেছে যে নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বর্তমান? নিম্নলিখিত কার ক্ষেত্রে কি অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে? অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে, দেখো আমরা জানি O2 প্যারাম্যাগনেটিক চরিত্র দেখায়। তোমরা যদি ভালো করে পড়ো দেখবে O2 প্যারাম্যাগনেটিক চরিত্র কী দেখায়? O2 প্যারাম্যাগনেটিক, এটা পড়া আসছে কেন এটা সবসময় মুখে? কারণ বলে দিই, O2 প্যারাম্যাগনেটিক দেখায়। O2 যদি আমরা যে ভিভিটি তত্ত্ব ছিল, ভিভিটি তত্ত্ব অনুসারে O2কে বলেছিল ডায়াম্যাগনেটিক, কিন্তু বাস্তবে O2 হয় প্যারাম্যাগনেটিক। সেটি এমওটি থিওরি থেকে আমরা রেকটিফাই পেয়েছিলাম, মানে ঠিকঠাক বলেছিল এমওটি থিওরিতে। তাই এখানে কি হবে উত্তর?
অযুগ্ম ইলেকট্রন কার মধ্যে থাকতে পারে না O2 এর ক্ষেত্রে থাকতে পারে। প্যারাম্যাগনেটিক চরিত্র কে আসলো O2। আর ইলেকট্রন করে দেখে নাও সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরে কী হবে সিগমা 2p জেড, তারপরে কী হবে তারপরে পাই আসবে পাই 2px ইজ ইকুয়াল টু পাই 2py, পাই 2px স্টার ইজ ইকুয়াল টু পাই স্টার 2py, তারপরে কী হবে সিগমা স্টার 2pz। এবার কত ইলেকট্রন থাকে O2 তে ইলেকট্রন থাকে কতগুলো 16টা ইলেকট্রন। ওটাতে কত ইলেকট্রন 16টা ইলেকট্রন। 16টা ইলেকট্রন ইলেকট্রনাইজ করো, এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, তো কত 14 ইলেকট্রন খুঁজে গেছে তো। তারপরে দেখো ইলেকট্রন এটাই, এখানে তোমরা দুটি দেবে, দুটি দিলে ভুল, কারণ কি এটা ইলেকট্রনিক যখন বলেছিলে তার হোন্ডের সূত্রে বলেছিল কি যদি সমশক্তি সম্পূর্ণ অরবিটাল চলে আসে তখন সমশক্তি সম্পূর্ণ কক্ষগুলির প্রতিটি কক্ষকে প্রথমে কি হবে প্রথমে একই অভিমুখে একটা একটা দ্বারা ইলেকট্রন পূর্ণ করতে হবে, তারপর ইলেকট্রন থাকলেই আমাদের পেয়ার আপ করতে হবে, যুগ্ম অবস্থায় নিয়ে যেতে হবে। তাই এখানে ডিরেক্টলি যেহেতু 2px এবং পাই স্টার 2px এবং পাই স্টার 2py এর শক্তি সেম, শক্তি সেমের জন্য এই দুজনের কক্ষ একই ধরনের কক্ষ, এদের ইলেকট্রন যখন করতে হবে তখন এই দুটি ইলেকট্রন একজনকে না দিয়ে একে একটা ইলেকট্রন দিতে হবে। তাই দেখো পাই স্টার 2px এবং পাই স্টার 2py অযুগ্ম ইলেকট্রন বর্তমান থাকায় অক্সিজেন প্যারাম্যাগনেটিক প্রকৃতি দেখায়। নেক্সট কোশ্চেন নম্বর 16 কী বলেছে কত নম্বর কোশ্চেন 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে বিবৃতি এবং কারণ। বিবৃতি এতে কি বলেছে, বিবৃতি এতে বলেছে FeCl2 অপেক্ষা FeCl3 অধিক সমযোজী। FeCl2 অপেক্ষা FeCl3 অধিক সমযোজী, এটা ঠিক না ভুল? এটা তো ঠিক। আর কারণ এই কারণ FeCl2 তে গেছে এটা Fe2 প্লাস আর Fe3 প্লাস। এবার আর কি বলেছে দেখি, আর বলেছে কি ক্যাটায়নের চার্জ হতো, এটাকে FeCl2 প্লাস আর FeCl3 প্লাস। এর কারণ কি বলেছে যে ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি হয় তার সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। তো এটা ঠিক। ক্যাটায়নে কী হচ্ছে দেখো FeCl2 তে ছিল Fe2 প্লাস আর FeCl3 তে কী ছিল Fe3 প্লাস। তো Fe3 প্লাস মানে Fe2 প্লাস থেকে Fe3 প্লাস চার্জ বাড়ছে, তো চার্জ বাড়লে তার কী বাড়বে, চার্জ বাড়লে তার সমযোজী চরিত্র বাড়বে, এটা ঠিক। নেক্সট কত নম্বর কোশ্চেন, এটা হলো অপশান এ। নেক্সট হচ্ছে 17। নেক্সট হচ্ছে 17 নম্বর কোশ্চেনে কী বলেছে যে নিচের অণু বা আয়নগুলির কোনটি সমতলিক এবং ধ্রুবীয়। যে চারটে বলেছে তার মধ্যে কোনটি সমতলিক হবে এবং ধ্রুবীয় হবে 17 নম্বর কোশ্চেনে। তো প্রথম যে অস্থিতে আছে যে BF3 কি সমতলিক, কিন্তু কি এটা ধ্রুবীয় না, এটা অধ্রুবীয় হয়। BF3 কি সমতলিক হয়, অপশান এতে যেটা দেওয়া আছে BF3 এটা কি হয়, এটা হচ্ছে অধ্রুবীয় নন পোলার, তো এটা হবে না অপশান এ। 2 নম্বর অপশানে কী আছে, 2 নম্বর অপশানে সবগুলো দেখো কী আছে সমতলিক এবং সবগুলো ধ্রুবীয়, তাই উত্তর হবে কি 2 নম্বর, উত্তর হবে 2 নম্বর অপশান উত্তর হবে। তাই উত্তর হবে কি, উত্তর হবে এখানে 2 নম্বর অপশান SnCl2 I3 প্লাস আর IF3। তোমাদের কাজ বাকি যে অপশান আছে অর্থাৎ ABCD এর প্রত্যেকটা অপশান থেকে কী বের করবে, বাড়িতে বসে বসে হাইব্রিডেশন বের করবে, তাদের স্ট্রাকচার দেখবে এবং তাদের ধ্রুবীয়তা অর্থাৎ ডাইপোল মোমেন্ট চেক করবে। কী চেক করতে হবে, ডাইপোল মোমেন্ট, এটা হলো তোমাদের হোমওয়ার্ক SW। নেক্সট 18 নম্বর প্রশ্ন, KF এবং ASF এর সঙ্গে যুক্ত হয়ে KSF2 গঠন করে। হ্যাঁ, KSF2 গঠন করে, এই দুটো যুক্ত হয়ে এই যৌগটির মধ্যে কোন কোন আয়ন থাকে, তো KSF2 কে যদি ভাঙা হয় উৎপন্ন হয় কি K প্লাস আর HF2 মাইনাস, এটা হচ্ছে এই দুটো আয়ন উপস্থিত থাকে। নেক্সট 19 নম্বর প্রশ্নে কী বলেছে, বলেছে যে কোন অণু বা আয়নটিতে NO N বন্ধন কোণের মান সর্বোচ্চ। NO N এর বন্ধন কোণ সর্বোচ্চ, অপশান এতে বলেছে কি NO3 মাইনাস, অপশান বিতে বলেছে কত NO2 মাইনাস, অপশান সিতে বলেছে NO2 আর অপশান ডিতে বলেছে কত NO2 প্লাস। NO2 মাইনাসের এই সময় হাইব্রিডেশন কত বেরোবে, হাইব্রিডেশন বেরোবে 1/2 × 5 + 1 মানে কত আসবে 6/2 = 3 মানে SP2। এই যে
অক্সিজেনকে যখন হাইড্রোজেন বের করতে কাউন্ট করতে হয় না, কারণ অক্সিজেন কি একটি দ্বিযোজী মৌল। নেক্সট এর কত আসবে, এইচ ইজ ইকুয়াল টু হাফ 5 যোগ 1, এটা কত 3 sp2। এর ক্ষেত্রে কত হবে, এইচ সমান 5/2। এর ক্ষেত্রে কত হবে, এইচ ইজ ইকুয়াল টু হাফ হাইড্রোজেনের 5 মাইনাস 1 প্লাস চার্জের জন্য প্লাস 1 হলে মাইনাস 1 হয়, এগুলো কত আসলো 2 sp। sp হলে বন্ধন কোণ কত হবে, 180 ডিগ্রি হবে। তো এটা হচ্ছে সব থেকে বেশি, এর কোণ বন্ধন কোণ 120 ডিগ্রি হয়, এর 120 ডিগ্রি আর এর হবে 120 ডিগ্রির মাঝামাঝি। তো উত্তর হবে কি, উত্তর হবে এটা 180 ডিগ্রি, অপশান ডি। নেক্সট 20 নম্বর কোশ্চেন। নেক্সট কত নম্বর, কোশ্চেন নম্বর 20। বলছে নিচের একক কোষের প্যাকিং দক্ষতার সঠিক ক্রম কি। আমরা জানি প্যাকিং দক্ষতার সঠিক ক্রম, এসসি এর প্যাকিং দক্ষতা সব থেকে কম হয়, এসসি এর পরে কি হয়, এফসি এর পরে হয় বিসিসি, তারপর হয় এফসিসি। এফসিসির প্যাকিং দক্ষতা সব থেকে বেশি হয় আর সব থেকে কম হয় এসসি এর প্যাকিং দক্ষতা। তোমরা কমেন্টে জানাবে কার কত প্যাকিং দক্ষতা হয়, হ্যাঁ এটা কমেন্টে করবে, কমেন্টে বলবে কার কত প্যাকিং দক্ষতা হয়। নেক্সট কত নম্বর, 21। 21 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ভালো করে পড়ো, একটা বড় কোশ্চেন, বিবৃতি এবং কারণের কোশ্চেন। বিবৃতি বলছে অনিয়তাকার কঠিনগুলির অনেক সময় ছদ্ম কঠিনও বলা হয়। তো কী বলছে, অনিয়তাকার কঠিনগুলোকে ছদ্ম কঠিন বলা হয়, তো এটা কি ঠিক না ভুল, ঠিক, অবশ্যই ঠিক। আর কি বলেছে, বলেছে যে অনিয়তাকার কঠিনগুলি অতি শীতলীকৃত শান্ত তরল, এটাও ঠিক, এবং উত্তর হবে অপশান এ, এ এবং আর ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কত নম্বর, 22 নম্বর কোশ্চেন। কোন শর্তে একটি গ্যাসকে টি উষ্ণতা এবং পি চাপে তরলে পরিণত করা যাবে। তো কোন শর্তে টি উষ্ণতায় এবং পি চাপে করা যাবে, যখন টি হবে তার ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে কম, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে কম হতে হবে এবং পি কী হতে হবে, ক্রিটিক্যাল প্রেশার থেকে বেশি হতে হবে, তখনই কোনো গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব। নেক্সট কত নম্বর কোশ্চেন, 23 নম্বর। 23 নম্বর কোশ্চেন হচ্ছে ভ্যান ডার ওয়াল ধ্রুবক সমীকরণ মেনে চলে এইরূপ 1 মোল বাস্তব গ্যাসের সংকট বিন্দুতে সংনম্যতা গুণকের মান কত হবে। 1 মোল সংকট গুণকের মান, সংকট গুণক, সংনম্যতা সংকট গুণক, এর মান কত হবে, সংকট গুণকের মান হবে পিসি ভিসি বাই টিসি, এটাও সূত্র, পিসি ভিসি বাই টিসি হচ্ছে সংকট গুণকের মানের সূত্র। তো এখান থেকে পিসি ভিসি বাই টিসি বসিয়ে মান বের করতে হবে, যেখানে তোমায় উল্লেখ করে দিয়েছে 1 মোল, এন সমান 1-এর ক্ষেত্রে। তো এখানে পিসি এর সমীকরণ তোমাদের মনে আছে যে পিসি এর আগের মডেলেই ছিল, তোমাদের এগুলো মান মনে রাখতে হবে, নইলে বলেছিলাম কি ডিরেক্ট মুখস্থ করে 3/8, ডিরেক্ট মুখস্থ করে 3/8 অ্যান্সার মুখস্থ করে ডিরেক্ট। সংনমতা গুণকের মান কোথায়, সংনমতা সংকট গুণকের মান কোথায়, সংকট থাকলে মান হবে 3/8, এটা মনে রাখবে, নইলে প্রত্যেকের মান বসিয়ে তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, একটু খাটাখাটি করতে হবে। পিসি এর মান কত হয়, পিসি এর মান হয় a/27b², ভিসি এর মান কত হয়, ভিসির মান হয় 3b, আর টিসির মান কত হয়, টিসির মান 8/27 a/rb। এখানে আর লাগবে, এখানে সূত্র কি আসছে, পিসি ভিসি বাই টিসি, আর টিসি এই কত সূত্র অনুসারে আর এর মান এখানে কত হবে, পিসির মান কত আছে a/27b² ইন্টু ভিসির মান কত 3b, আর টিসির মান কত 8a ইন্টু 27 পেলাম। তো এখানে কাটার 27 ক্যান্সেল আউট হলো, বি স্কোয়ার ক্যান্সেল আউট হবে, আর এখানে একটা আর ছিল, আর ক্যান্সেল আউট হবে, এ ক্যান্সেল আউট, তোমার 3/8, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কত নম্বর কোশ্চেন, 24। নেক্সট কোশ্চেন নম্বর কত, 24। 24 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে ক্যালগন কোনটা, ক্যালগন কোনটা, ক্যালগন হচ্ছে অপশান এ, Na2 Na4 PO3 6। ক্যালগন দিয়ে কী করা হয়, ক্যালগন দিয়ে ক্ষারত্ব দূরীকরণ করা হয়।
নেক্সট আছে 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনে কি বলেছে, দেখো কোশ্চেন নম্বর 25 কি বলছে, বলছে স্তম্ভ দেওয়া আছে, এ স্তম্ভ আর বি স্তম্ভ এর মধ্যে মিলিয়ে করতে হবে সঠিক উত্তর। স্তম্ভ মেলাতে দিয়েছে 25 নম্বরে। স্তম্ভ কী দেওয়া আছে, এ স্তম্ভে কী দেওয়া আছে, ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট হাইড্রাইড। 1 নম্বর বলেছে কি ইলেকট্রনের ঘাটতি বিশিষ্ট হাইড্রাইড, ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট হাইড্রাইড কে হবে V2H6, V2H6 এর 6 ইলেকট্রন সিস্টেম। 2 নম্বর কী দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে যে ইলেকট্রনের আধিক্য জনিত হাইড্রাইড, ইলেকট্রন আধিক্য হাইড্রাইড কে হবে HF। ইলেকট্রন আধিক্য হবে HF। 3 নম্বরে কী দেওয়া আছে, 3 নম্বরে আছে ইলেকট্রন যথাযথ ইলেকট্রন বিশিষ্ট হাইড্রাইড কে হবে মিথেন CH4। CH4 হচ্ছে যথাযথ হাইড্রাইড বিশিষ্ট। আর অপশান ডি দেওয়া হচ্ছে লবণাক্ত হাইড্রাইড কোনটা হবে, লবণাক্ত হাইড্রাইডের অপশান এ MgH2। এটা কত উত্তর হলো, অপশান বি হলো উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন, 26 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো ভালো করে, যে কোনটি তাপ প্রয়োগে সহজে বিয়োজিত হয়, এর মধ্যে তাপ প্রয়োগে সহজে বিয়োজিত হয় কে, সহজে বিয়োজিত হয় LiOH, তাপ প্রয়োগে সহজে বিয়োজিত হয় LiOH। নেক্সট কত, কারণ LiH এর সমযোজী চরিত্রের মধ্যে সমযোজী সব থেকে বেশি হচ্ছে LiH এর, সমযোজী চরিত্র বেশি, তো সমযোজী চরিত্র বেশি হলে কী হবে, তাপ প্রয়োগ করলে সহজে ভেঙে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর 27 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বলেছে এটিপি থেকে ফসফেট স্থানান্তরের জন্য ব্যবহৃত উৎসেচককে কোফ্যাক্টর হিসাবে কোনটি থাকে, উৎসেচকের কোফ্যাক্টর হিসাবে থাকে Mg। উত্তর হবে কি ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 28 নম্বর কোশ্চেন কী বলেছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কোন হাইড্রাইডটি বর্ধ্য মিশ্রণ থাকে, কোন হাইড্রাইডটি বর্ধ্য মিশ্রণে থাকে, তো বর্ধ্য মিশ্রণে থাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2। নেক্সট 29 নম্বর কোশ্চেন 29 কী বলেছে, যে ডাইবোরেনের গঠনে উপস্থিত, ডাইবোরেনের গঠন কেমন হয় তোমরা জানো, BH3 ডাইবোরেন, আর একটা থাকে BH3 ডাইবোরেন, এটা ডাইবোরেন, তো ডাইবোরেনে কী থাকে, ডাইবোরেন হচ্ছে এই এইচটার সাথে যুক্ত থাকে, এইচটার সাথে যুক্ত থাকে, মানে এই একটা বন্ধন তৈরি হয়, এই একটা বন্ধন তৈরি হয়, এটাকে বলা হয় কি বানানা বন্ড, বানানা বন্ড বা ব্রিজ বন্ড, বা কোথাও নাম দেওয়া থাকে সেতু বন্ধন, সেতু বন্ধনও বলা হয়, সেতু বন্ধন বা ব্রিজ বন্ড। তো এখানে কী থাকে, এই যে ইলেকট্রন, এটা হচ্ছে 2 ইলেকট্রন 2 সেন্টার বন্ড, 2 ইলেকট্রন 2C বন্ড, এটাও কি 2C2E বন্ড, 2 সেন্টার 2 ইলেকট্রন, এটা কী হয়, এটা হচ্ছে 3 সেন্টার, দেখো একটা সেন্টার, দুটো সেন্টার, 3 সেন্টার, এই বন্ধন গঠনের মধ্যে কী আছে, একটাই তো বন্ধন ছিল, তাই এটি 2 ইলেকট্রন বন্ড, 3 সেন্টার 2E। এটাও কত 3C2E, এটা কত হবে 2C2E, এটা কত হবে 2C2E। কটা পেলাম আমরা, কটা পেলাম আমাদের, 4টে পেলাম, তখন 2C2E, আর দুটো পেলাম কি 3C2E, এ হচ্ছে উত্তর। নেক্সট কত নম্বর, 30। এই 30-এর দুটো বিবৃতি এক কী বলেছে, বিবৃতি এক বলেছে বোরন BF6 গঠন করতে পারে না, এটা ঠিক তো, বোরন BF6- গঠন করতে পারে না। 2 নম্বর কী বলেছে, 2 নম্বর বলেছে যে বি এর আকার খুবই ছোটো, হ্যাঁ বি এর আকার খুব ছোটো হওয়ার জন্য BF6- গঠন করতে পারে না, এটাও ঠিক, তার উত্তর হচ্ছে অপশান বি, দুটোই ঠিক, অপশান বি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 31 কী বলেছে, 31 নম্বর কোশ্চেনে কী বলেছে, হ্যাঁ বলেছে দেখো, নিচের কোন মিশ্রণটি বিস্ফোরক হিসাবে ব্যবহৃত হয়, ব্যবহৃত অ্যানোম্যাল, কোন মিশ্রণটি ব্যবহৃত অ্যানোম্যাল কোনটা, অ্যানোম্যাল হচ্ছে অ্যালুমিনিয়াম ও অ্যামোনিয়াম নাইট্রেটের মিশ্রণ, অ্যানোম্যাল হচ্ছে অ্যালুমিনিয়াম ও অ্যামোনিয়াম নাইট্রেটের মিশ্রণ। নেক্সট কত 32 নম্বর প্রশ্ন বলেছে, ওয়াটার গ্যাস যখন মিথানল উৎপাদনে ব্যবহৃত হয় তখন তার নাম কি, ওয়াটার গ্যাস যখন মিথানল উৎপন্ন করে তখন তার নাম হয় সিন গ্যাস। কী নাম হয়, সিন গ্যাস, কারণ সিন গ্যাসে এই যে ওয়াটার গ্যাসের যে উপাদানগুলো, তার নির্দিষ্ট কোনো মিশ্রণের উপাদান থাকে, নির্দিষ্ট অনুপাতে থাকে না, তাই এটা সিন গ্যাস বলা হয়।
নেক্সট কত নম্বর 32, দেখো 32 নম্বর কোশ্চেনটি একটু বড় সড়ো কোশ্চেন, ভালো করে পড়ে উত্তর দাও। মানে একটা ব্যাখ্যামূলক কী দিয়েছে, ব্যাখ্যা দেওয়া আছে, প্যাসেজ দেওয়া আছে, তারপরে সেখান থেকে উত্তর করতে হবে। কী বলছে কোশ্চেন, ও বলেছে ইলেকট্রনের ঘাটতি থাকায় বোরন হ্যালাইডগুলি লুইস অ্যাসিড রূপে আচরণ করে। এই হ্যালাইডগুলির আম্লিক শক্তির ক্রমটি হওয়া উচিত ছিল BF3 গ্রেটার দেন BCl3 BBr3 BI3, যদিও এদের যথাযথ ক্রমটি তার বিপরীত হয়, যেটিকে বলা হয় ব্যাক বন্ডিংয়ের ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায়। ফাঁকা 3D কক্ষের উপস্থিতির জন্য অ্যালুমিনিয়ামের হ্যালাইডগুলি ট্রাইমার হিসাবে অবস্থান করে। এটি একটি অ্যালুমিনিয়াম পরমাণু অপর একটি অ্যালুমিনিয়াম পরমাণু অন্তর্গত Cl পরমাণু থেকে ইলেকট্রন জোরকে গ্রহণ করে। এই তো কোশ্চেন, এই উপরে প্যাসেজ। এবার কোশ্চেনে কী বলছে, নিম্নোক্ত কোন বক্তব্যটি সঠিক। একই কী বলছে, BCl3 এবং AlCl3 উভয় লুইস অ্যাসিড। AlCl3 এর তুলনায় BCl3 অধিক শক্তিশালী অ্যাসিড। এরকম কাছে BCl3 এবং AlCl উভয় লুইস অ্যাসিড, কিন্তু BCl3 এর তুলনায় AlCl3 শক্তিশালী অ্যাসিড। সেটা বলছে BCl3 এবং AlCl3 উভয়ের আম্লিকতা সমান। আর এদিকে বলছে BCl3 এবং AlCl3 এর দুটোই লুইস অ্যাসিড নয়। তবে আমাদের যে লুইস অ্যাসিডিটি, মানে কাদের ক্ষেত্রে লুইস অ্যাসিডিটি কাদের বলে, লুইস অ্যাসিড কাদের বলা হয়, লুইস অ্যাসিড বলা হয় যারা কি করে, যারা লোন পেয়ার গ্রহণ করে, লোন পেয়ার গ্রহণ করে, তাদের বলা হয় লুইস অ্যাসিড। তবে এদের আমাদের কি BF3 BCl3 BBr3 আর BI3 চারটে বোরনের হ্যালাইড। এই চারটে হ্যালাইডের প্রত্যেকে হচ্ছে 6 ইলেকট্রন সিস্টেম, অর্থাৎ প্রত্যেকের কি আছে ইলেকট্রন ঘাটতি রয়েছে। যে সেই ইলেকট্রন ঘাটতিটা এরা কী করে, এরা যে বাইরে কে থাকে, মানে ভিতরে কক্ষে F থাকে, তো বি ইলেকট্রন ঘাটতি রয়েছে বি এর, তাই এরা লোন পেয়ার নিয়ে ইলেকট্রন কী করার কথা ছিল এদের, গ্রহণ করে লুইস অ্যাসিডিটি শো করার কথা ছিল। তো লুইস অ্যাসিডিটি শো এর ক্রম কী করা হওয়ার কথা ছিল না, যেহেতু এখানে দেখো এই BF বন্ধন, এটা BF বন্ধন, তো BF বন্ধন হলে এফের তড়িৎ বেশি হওয়ার জন্য বোরনের থেকে বেশি করে এরা ইলেকট্রন টেনে নিতে পারত, টেনে নিয়ে বিকে বেশি পরিমাণে ডেফিসিয়েন্ট করে দিত। আমরা জানি যত বেশি ডেফিসিয়েন্ট সেন্টার ইলেকট্রন ডেফিসিয়েন্ট যার যত বেশি হবে, তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বেশি। তাই BF3 যৌগের BF বন্ধনের ভিতরে বন্ধনের ধ্রুবীয়তার এইদিকে মুভ করার জন্য বি এর ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, তাই এর ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি বেশি হয়ে লুইস অ্যাসিডিটি বেশি হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা যায় কি, এ লুইস অ্যাসিডিটি সব থেকে বেশি, এ লুইস অ্যাসিডিটি সব থেকে কম। কারণ কি, কারণ দেখো এফের মাথায় কী আছে, এফের মাথায় লোন পেয়ার আছে, অর্থাৎ এফের ইলেকট্রন কী আছে 2p ইলেকট্রন পূর্ণ, এফের কী হয় 2p পূর্ণ আছে, আর বি এর কী আছে 2p ফাঁকা। আর যেহেতু 2p মানে সেম এনার্জি, সেম এনার্জি হওয়ার জন্য টুপি কী ঘটে, অ্যাকচুয়ালি এখানে কী ঘটে, পাই ব্যাক বন্ডিং হয়, পাই ব্যাক বন্ডিং ঘটে। আর টুপি ব্যাক বন্ডিং এর মাত্রা সব থেকে বেশি হয়। কারণ কি, দুজনের এনার্জি সেম, সাইজ শেপ এনার্জি সেম হওয়ার জন্য টুপি ব্যাক বন্ডিং সব থেকে ভালো হয়। তো সব থেকে ভালো হলে BF3 যৌগের BF এর মধ্যে ব্যাক পাই বন্ডিং দেখা যায়। পাই বন্ডিং দেখা দেওয়ার জন্য বি এর যে কিছু ইলেকট্রন ঘাটতি ছিল, সেই ইলেকট্রনের ঘাটতির চাহিদা মিটে যায়, অর্থাৎ BF3 বাইরে থেকে লোন পেয়ার গ্রহণ করতে চায় না। যত এই দিক থেকে এই দিকে যাবে, অর্থাৎ এই দিকে যাবে, এটা কত, এটা হচ্ছে 3p অরবিটাল থাকে, এটা 4p অরবিটাল, এটা 5p অরবিটাল এফের। তো এখানে কাছে 2p 3p ওভারল্যাপ করতে হবে, এখানে 2p 4p ওভারল্যাপ করতে হবে, আর এটা 2p 5p ওভারল্যাপ করতে হবে। তো 2p 5p ব্যাক বন্ডিংয়ের মাত্রা খুবই কম হওয়ার জন্য BI3 যৌগের মধ্যে কি হয় না, BI3 যৌগতে ব্যাক বন্ডিং ঘটে না। ব্যাক বন্ডিং না ঘটলে এই যে বোরন ডেভিশন সেন্টার রূপে থাকবে, ডেভিশন সেন্টার রূপে থাকার জন্য BF3 বেশি তাড়াতাড়ি কী করে লোন পেয়ার গ্রহণ করে। তাই BI3 সব থেকে বেশি লুইস অ্যাসিড, লুইস অ্যাসিডিটি সব থেকে বেশি, লুইস অ্যাসিডিটি বেশি। অপরপক্ষে AlCl3 ক্ষেত্রে কী বলেছে, দেখো AlCl3 বলেছে যে AlCl3 ডাইমার রূপে AlCl6 রূপে থাকে, অর্থাৎ AlCl6
Cl Cl HCl Cl Cl Cl, এই তো। তার মানে এই অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকার জন্য পাশের অ্যালুমিনিয়াম থেকে Cl থেকে কী করে ইলেকট্রন নেয় কিছুটা। একইভাবে এই এলটা এই Cl থেকে ইলেকট্রন নেয়, দিয়ে এদের মধ্যে কী তৈরি করে একটা বন্ধন তৈরি হয়, যেটাকে সেতু বন্ধন বলা হয়। সেতু বন্ধন বা কী বন্ধন, ব্যানানা বন্ধন বা ব্যানানা বন্ড। এই ব্যানানা বন্ড থাকার জন্য কী করে, ব্যানানা থাকার জন্য এই অ্যালুমিনিয়ামের যে 6 ইলেকট্রন পিছিয়ে ছিল, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব কম ছিল, সেটা অনেকটাই কী হয়, মেকআপ হয়ে যায়। অনেকটা মেকআপ হওয়ার জন্য এরা কী করতে পারে না, LCl3 লুইস অ্যাসিড কম শো করে। সেজন্য বলছে কি অপশান এতে দেখো ভালো করে, অপশান এতে বলছে BCl3 এবং LCl3 উভয়ে লুইস অ্যাসিড। হ্যাঁ, দুজনে লুইস অ্যাসিড, কিন্তু BCl3 বেশি অধিক শক্তিশালী লুইস অ্যাসিড, তাই উত্তর হবে অপশান এ। নেক্সট কত নম্বর কোশ্চেন, এটা গেল কত নম্বর, এটা গেল 33 নম্বর। নেক্সট হচ্ছে 34 নম্বর। ঠিক আছে, 34 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন বিক্রিয়াটিতে বায়ুতে CO এর উপস্থিতি বুঝতে ব্যবহৃত হয়। তো বাতাসে CO এর উপস্থিতি বুঝতে ব্যবহার করা হয় অপশান সি I2O5 প্লাস 5CO প্লাস 5 ইকুয়াল টু কত হবে, এখান থেকে 3 5CO2 প্লাস I2, মানে I2 মানে এখানে কী বেরোবে, I2 এর বর্ণ দেখা যাবে না, আয়োডিনের বর্ণ চেঞ্জ দেখা যাবে, দিয়ে আমরা সিও কী করতে পারবো, আমরা শনাক্তকরণ করতে পারবো। এই বিক্রিয়াটার নাম আছে, কী বিক্রিয়া জানো, ডট বিক্রিয়া, ডিউট বিক্রিয়া, সম্ভবত ডিউট বা ডিট বিক্রিয়ার নাম আছে। আমাদের সঠিক মনে পড়ছে না, যাদের মনে আছে অবশ্যই কমেন্টে জানাবে। এই বিক্রিয়ার নাম হয় ডিট বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কী হয়, এটা হচ্ছে ডিট বিক্রিয়া। ডিট বিক্রিয়া কী হয়, বাতাসে যদি সামান্যতম কী থাকে, সিও থেকে যায়, কার্বন মনোক্সাইড থাকে, তবে এই যে যৌগটা I2O5 যৌগটা যদি সিওর সংস্পর্শে এসে আয়োডিন মুক্ত করে আয়োডিনের বর্ণের পরিবর্তনের মাধ্যমে সিওর উপস্থিতিকে বুঝিয়ে দেয়। নেক্সট কত নম্বর এবং শেষ কোশ্চেন, এটা কত নম্বর, 35 নম্বর কোশ্চেন। কী বলেছে 35 নম্বর কোশ্চেনে, যে সিসি বন্ধন দৈর্ঘ্য সর্বাধিক কোন অণুতে, সিসি বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি কিসে থাকে, গ্রাফাইট, C60, হিরক না C70। তো এর মধ্যে হিরকের বন্ধন সব থেকে কম, হিরকের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন সব থেকে কম। কারণ কি, কারণ হচ্ছে হিরক কি হাইব্রিডাইজড হয়, sp2, হিরক হচ্ছে sp3 হাইব্রিডাইজড। হিরকের মধ্যে কি হয়, কার্বন কার্বন বন্ধন সব থেকে ছোটো হয়, এটা সত্য। এই গেল তোমাদের মডেল কোশ্চেন পেপার 15, মডেল কোশ্চেনের 15 নম্বরের সলিউশন। যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি মাত্রায় শেয়ার করবে। আর যদি কারো কোথাও অসুবিধা থাকে কোশ্চেনের, অবশ্যই কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্টে জানিও, আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও করে সেই সলিউশনগুলো করিয়ে দেবো। এবং এইভাবে মডেল অনুসারে সলভ পেতে এবং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, আজ এখানেই রাখছি, আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।